ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আমি জৌসুন আরা হক, বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপিকা, আজাদ ডিগ্রি কলেজ, চাঁদগাঁও, চট্টগ্রাম। আমি তোমাদেরকে আজকে তোমাদের জীববিজ্ঞানের প্রথম পত্রের ৪র্থ অধ্যায়ের অণুজীববিদ্যার ম্যালেরিয়ার পরজীবী পড়াবো। তাহলে আমরা দেখতে পাচ্ছ ম্যালেরিয়া একটা শব্দ পাইছি, পরজীবী আরেকটা শব্দ পাইছি। ম্যালেরিয়া কি? ম্যালেরিয়া শব্দটা বলতে ম্যালেরিয়া বলতে কি বুঝি? এই প্রশ্নটা কমন, বেশিরভাগ সময় পরীক্ষায় আসে, জ্ঞানমূলক প্রশ্ন। ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক অণুজীব দ্বারা সংঘটিত অ্যানোফিলিস মশকি বাহিত এক প্রকার জ্বর রোগের নাম। আমি আবার বলছি, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম নামক অণুজীব দ্বারা সংঘটিত অ্যানোফিলিস নামক মশকির দ্বারা বাহিত এক প্রকার জ্বর রোগের নাম। এরপরে সব পরজীবী, আমাদের হেডলাইনে আছে ম্যালেরিয়ার পরজীবী। পরজীবী কি? পরজীবী কাকে বলে? পরজীবী হচ্ছে দুটি জীব যদি একত্রে বসবাস করে একটি অপরটির ক্ষতি সাধন করে এবং তার তৈরি খাবার গ্রহণ করে নিজে উপকৃত হয়, তাকে বলা হয় পরজীবী। তাহলে আমি আবার একটু বলি, অর্থাৎ পরজীবী হচ্ছে দুটি একত্রে বসবাসকারী জীবের যেটি অন্য জীবের ক্ষতি সাধন করে এবং তার তৈরি খাবার গ্রহণ করে নিজে উপকৃত হয়, তাকে বলা হয় পরজীবী। উদাহরণ আমরা প্লাজমোডিয়াম করতেছি এখন, প্লাজমোডিয়াম। এরপরে আসুন আবার পরবাসী আছে একটা। পরবাসী হচ্ছে দুটো জীব একত্রে বসবাস করবে, কেউ কারোর ক্ষতিও করবে না, কেউ কারোর লাভও করবে না। আরেকটা আছে মিথ্যজীবী বা সিম্বায়োসিস। সিম্বায়েন জীবটাকে বলে সিম্বায়েন, আর প্রক্রিয়াটাকে সিম্বায়োসিস। পরজীবীকে ওটা প্যারাসাইটিজম প্রক্রিয়াটা, প্রাণীটাকে বলা হয় প্যারাসাইট। তো মিথ্যজীবী যেটা, তারা একত্রে বসবাস করে উভয়ের উপকার করে। এসব মধ্যে আমরা বিস্তারিত আরও পরে বলব। আজকে আমরা চলে যাচ্ছি ম্যালেরিয়ায়। দেখো মেল, MAL, মেল শব্দটির অর্থ হচ্ছে দূষিত। এটার অর্থ হচ্ছে দূষিত। আর এরিয়া শব্দটা, ARIA, এরিয়া শব্দটার অর্থ হচ্ছে বাতাস। তাহলে আমরা পাচ্ছি ম্যালেরিয়া শব্দটার অর্থ দূষিত বাতাস। আচ্ছা, এটা প্রথম করে বিজ্ঞানী টটি 1753 সালে। বিজ্ঞানী টটি 1753 সালে তিনি প্রথম এই শব্দটা ব্যবহার করেন, অর্থাৎ এটা প্রথম আবিষ্কার করেন। এরপরে আসো বিজ্ঞানী চার্লস লাভেরন। বিজ্ঞানী, আমি বাংলায় তোমাদের সুবিধার জন্য দিচ্ছি, বিজ্ঞানী চার্লস লাভেরন। বিজ্ঞানী চার্লস লাভেরন 1880 সালে দেখতে পান যে মানুষের রক্তের লোহিত রক্তকণিকায় এই প্লাজমোডিয়ামের অণুজীবটা দেখতে পান। এরপর উনি চার্লস লাভেরন ছিল একজন ফরাসি ডাক্তার। আচ্ছা, 1909 সালে, তোমার 9 সালে, কোনো কোনো বইতে আছে 1907 সালে তিনি নোবেল পুরস্কার পান। আর এরপরে স্যার রোনাল্ড রস। স্যার রোনাল্ড রস হচ্ছে ব্রিটিশ সেনাবাহিনীর একজন ডাক্তার। তিনি দেখতে পান যে অ্যানোফিলিস মশকির মাধ্যমে এই প্লাজমোডিয়াম জীবাণুটা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হয়। তো রোনাল্ড রস এটা প্রথম পাই করেন কখন? রোনাল্ড রস হচ্ছে তোমার 1857, আমি একটু লিখে দিই, রোনাল্ড রস উনি এবারে 1857 সালে। এরপর উনি নোবেল পুরস্কার
প্রজাতি আমাদের এই পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। তার মধ্যে 4টি প্রজাতি মানুষের রোগ সৃষ্টি করে। এরপরে আমরা চলে যাচ্ছি প্লাজমোডিয়ামের শ্রেণীবিন্যাস। প্রজেক্টরে একটুখানি দেখো প্লাজমোডিয়ামের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসে আমরা প্রথমেই দিব কি, প্রথম হচ্ছে কিংডম। প্রথমে হচ্ছে কিংডম। কিংডম হচ্ছে প্রোটিস্টা। কিংডম হচ্ছে কি প্রোটিস্টা। তারপরে আসো সাব কিংডম। সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। তারপরে কিংডম হচ্ছে প্রোটিস্টা, সাব কিংডম প্রোটোজোয়া। ফাইলাম এপিকমপ্লেক্সা। ক্লাস স্পোরোজোয়া। অর্ডার হেমোস্পোরিডিয়া। ফ্যামিলি প্লাজমোডিডি। ফ্যামিলির নিচে কি হবে, সরি ফ্যামিলি না, তোমার জেনাস। জেনাসের নিচে আন্ডারলাইন হবে এবং জেনাস আর এখানে তোমার প্রজাতি প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। স্পিসিসের নিচে আন্ডারলাইন হবে। ঠিক আছে, কেন আন্ডারলাইন হবে? আন্ডারলাইন হলে এটা হয়ে যাবে রোমান শব্দ, আর আন্ডারলাইন না হলে এটা হবে ইংরেজি শব্দ। ঠিক আছে, তোমরা মনে প্রশ্ন আসতে পারে ম্যাডাম বইতে তো আন্ডারলাইন করা নাই, বইতে ইটালিক ফর্মে আছে, অর্থাৎ বাঁকা করে লেখা আছে। ইটালিক ফর্মে হলে আন্ডারলাইন করতে হবে না, ছাপাইলে ইটালিক ফর্মে ছাপাতে লাগবে। তাহলে আবার হচ্ছে দেখো, প্রথম হচ্ছে কিংডম। মনে মনে মুখে মুখে উচ্চারণ করবে আমার সাথে সাথে, তাহলে ইনশাআল্লাহ শেখা হয়ে যাবে। কিংডম হচ্ছে প্রোটিস্টা আর সাব কিংডম হচ্ছে প্রোটোজোয়া। এরপর ফাইলাম হচ্ছে এপিআইসিওএমপিএলইএক্সএ, এপিকমপ্লেক্সা। ক্লাস স্পোরোজোয়া, SPOROZOA, স্পোরোজোয়া। ক্লাসের পরে অর্ডার, অর্ডার হচ্ছে হেমোস্পোরিডিয়া, HAE, হ্যাঁ HEMOSPORIDIA, হেমোস্পোরিডিয়া। অর্ডারের পরে ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে প্লাজমোডিডি, ডি ডবল আই, এটা একটু খেয়াল রাখবা, ডি ফ্যামিলিতে ডি ডবল আই, প্লাজমোডিডি, প্লাজমোডিডি। আর জেনাস হচ্ছে প্লাজমোডিয়াম, PLASMODIUM, প্লাজমোডিয়াম। স্পিসিস বা প্রজাতি হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তাহলে আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের শ্রেণীবিন্যাস করে ফেললাম। এরপরে আসো আমাদের কি জানি বলে প্লাজমোডিয়ামের তোমার আমরা যে 4টা প্রজাতি পাইছি, ঠিক আছে, সেই 4টা প্রজাতির নাম, প্রজাতির নাম, রোগের নাম এবং জ্বরের প্রকৃতি। প্রজাতির নাম, রোগের নাম এবং জ্বরের প্রকৃতি। আমরা যদি একটা ছক আকারে এটা করি তাহলে আমাদের শিখতে সুবিধা হবে। দেখো প্রথমে 1 নাম্বার, এখানে হচ্ছে প্রজাতির নাম, এখানে হচ্ছে রোগের নাম, এরপর হচ্ছে জ্বরের প্রকৃতি। 1 নাম্বার
ফ্যালসিপেরা, ঠিক আছে? আচ্ছা, এক লাইনে লিখতে হবে জেনাস স্পিসিসের জন্য ফ্যালসিপেরা। এখন আসো 1 নম্বরে রোগের নাম বিনাইল টার্সিয়ান ম্যালেরিয়া। 2 নম্বরে ম্যালেরিয়া। 3 নম্বরে যেটা প্লাজমোডিয়াম ওভাল তার নিয়ে হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এরপর 4 নাম্বার হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা, ও রোগের নাম হচ্ছে ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। দেখো আমি আবার হচ্ছে বিনাইল টার্সিয়ান ম্যালেরিয়া, কোয়ার্টার ম্যালেরিয়া, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া। আবার হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাস দিয়ে যে রোগটা হয় তার নাম হচ্ছে বিনাইল টার্সিয়ান ম্যালেরিয়া। এইটার জ্বরের প্রকৃতি 48 ঘন্টা পর পর জ্বর আসে। আর প্লাজমোডিয়াম ম্যালেরিয়া, কোয়ার্টার ম্যালেরিয়া, এটা কি হয়? এটা হচ্ছে 72 ঘন্টা পর পর জ্বর আসে। এরপর 3 নম্বর হচ্ছে মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া। এটা হচ্ছে তোমার ওটা ছিল 48 ঘন্টা পর পর জ্বর আসে, 72 ঘন্টা পর পর জ্বর আসে। পরেরটা আবারও 48 ঘন্টা পর পর জ্বর আসে। এরপর 4 নম্বর যেটা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা, এটা হচ্ছে এফ, ছোট হাতের এফ, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা। এটাতে কি হয়? 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে আমরা প্লাজমোডিয়ামের 4টি প্রজাতির নাম, রোগের নাম, জ্বরের প্রকৃতি, 4টি প্রজাতির নাম, রোগের নাম, জ্বরের প্রকৃতি পড়ে ফেললাম। আমি একটু আবার রিভাইজ দেই। যেটা দেখো, প্রথমে হচ্ছে প্রজাতির নাম প্লাজমোডিয়াম ভাইরাস, বিনাইল টার্সিয়ান ম্যালেরিয়া, 48 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ম্যালেরিয়াই, কোয়ার্টার টার্সিয়ান ম্যালেরিয়া, 72 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ওভালি, মৃদু টার্সিয়ান ম্যালেরিয়া, 48 ঘন্টা পর পর জ্বর আসে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা, ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া, যেটা 36 থেকে 48 ঘন্টা পর পর জ্বর আসে। তাহলে আমরা শিখে নিলাম 4টি প্রজাতির বৈজ্ঞানিক নাম, 4টি প্রজাতির দ্বারা সৃষ্ট জ্বরের নাম, 4টি প্রজাতির জ্বরের প্রকৃতি, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে প্লাজমোডিয়ামের জীবনচক্র, প্লাজমোডিয়াম ভাইরাসের জীবনচক্র। প্রথম প্রশ্ন হচ্ছে জীবনচক্র কি? জীবনচক্র কাকে বলে? কোন জীব অনুরূপ জীব সৃষ্টি
করার জন্য পর্যায়ক্রমে যে ধাপগুলো অতিক্রম করে সেই ধাপগুলো সবগুলোকে একত্রে বলা হয় জীবনচক্র। আমি আবার বলছি একটুখানি দেখো, কোনো জীব অনুরূপ জীব সৃষ্টি করতে যে পর্যায়ক্রমিক ধাপগুলো অতিক্রম করে সেই ধাপগুলোকে সবগুলোকে একত্রে বলা হয় জীবনচক্র। তাহলে আমি একটা ছক এখানে দিচ্ছি, দেখো তোমরা, সেটা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র। জীবনচক্রটাকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মানব দেহে আর একটা হচ্ছে মশকির দেহে। অর্থাৎ ম্যালেরিয়া পরজীবী তার জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি পোষকের তার প্রয়োজন হয়। একটা হচ্ছে মানুষের দেহ, আরেকটা হচ্ছে অ্যানোফিলিস মশকির দেহ, নট মশার দেহ, অ্যানোফিলিস মশকির দেহ। তাহলে আমি পরে আসবো তোমাদের কাছে কেন মশকি মশা নয় কেন, আপাতত আমরা এইটুকু যাই। তাহলে ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্র সম্পূর্ণ করতে দুটি পোষকের প্রয়োজন হচ্ছে, একটা হচ্ছে মেরুদণ্ডী পোষক মানুষের দেহ, আরেকটা হচ্ছে অমেরুদণ্ডী পোষক মশকির দেহ। মানুষের দেহে এর জীবনচক্রটাকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হেপাটিক সাইটোকনি, আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোকনি। হেপাটিক মানে যকৃৎ কোষে, যকৃৎ সংক্রান্ত যে কোনো কথা আমরা হেপাটিক শব্দটা ব্যবহার করি, হেপাটোসাইট, হেপাটাইটিস ইত্যাদি। আচ্ছা, এরপরে আসো তাহলে যকৃৎ কোষের যে জীবনচক্রটা তাকে বলা হচ্ছে হেপাটিক সাইটোকনি। আর লোহিত রক্তকণিকা আরবিসি মানে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা যেটা তাকে বলা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোকনি। হেপাটিক সাইটোকনি, তোমার প্রশ্ন আসতে পারে ম্যাডাম সাইটোকনি কেন? এই চক্রটার মধ্যে মানুষের দেহে যে চক্রগুলো হয় তার মধ্যে প্রত্যেকটাতে সাইটোন নামে একটা ধাপ দেখা যায়, সেখান থেকে আসছে সাইটোকনি শব্দটা। আচ্ছা, তাহলে হেপাটিক সাইটোকনিটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোকনি আর একটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকনি। তাহলে আমরা মানুষের দেহে তিনটা চক্র পাচ্ছি, একটা হচ্ছে প্রি এরিথ্রোসাইটিক সাইটোকনি, আরেকটা হচ্ছে এক্সো এরিথ্রোসাইটিক সাইটোকনি, আরেকটা হচ্ছে এরিথ্রোসাইটিক সাইটোকনি। আর মশকির দেহে একটা হচ্ছে গ্যামেটোকনি, যেটা হচ্ছে মশকির ক্রপের লুমেনের মধ্যে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ম্যাডাম ক্রপ কি? ক্রপ হচ্ছে পাকস্থলী মশকির পরিপাকতন্ত্রের একটা অংশের নাম ক্রপ, সেই ক্রপের লুমেন মানে গহ্বর, তার গহ্বরের মধ্যে। আরেকটা হচ্ছে স্পোরোগনি, একটা হচ্ছে গ্যামেটোগনি, গ্যামেট সৃষ্টি হয়, আর একটা হচ্ছে স্পোরোগনি, স্পোরোজয়েট সৃষ্টি হয়, সেটা হচ্ছে লুমেনের বাইরের প্রাচীরে। ক্রপের লুমেনের বাইরের প্রাচীরের মধ্যে এই স্পোরোগনিটা সম্পন্ন হয়, আর গ্যামেটোগনি হয় ক্রপের লুমেনের ভিতরে। ঠিক আছে, এখন আমি যেটাতে যাবো অ্যানোফিলিস মশকি কেন, তোমাদের প্রশ্ন আসতে পারে ম্যাডাম অ্যানোফিলিস মশকি কেন, এডিস বা কিউলেক্স মশা নয় কেন? এডিস বা কিউলেক্স মশার পাকস্থলীতে এই ক্রপের মধ্যে একটা তোমার থাকে এনজাইম থাকে, যেটার মধ্যে গ্যামেটোসাইট হজম হয়ে যায়, কিন্তু অ্যানোফিলিস মশকির এর মধ্যে ক্রপের মধ্যে সেই এনজাইমটা নাই, তাই ওখানে গ্যামেটোসাইটগুলো হজম হয় না, অন্য ধাপগুলো হজম হয়ে যায়। আরেকটা প্রশ্ন তোমাদের মশকি, ম্যাডাম মশকি বারবার বলা হয়েছে, মশা নয় কেন? মশা নয় যে কারণ মশকিতে তার প্রজনন করার জন্য, বংশবিস্তার করার জন্য যে এটা দরকার সেটা সহায়তা পান, রক্ত পান করলে তার সেটা একটু সুবিধা হয় বংশ বিস্তার করতে, গ্যামেট সৃষ্টি করতে। হ্যাঁ, সেই জন্য মশকি রক্ত শোষণ করতে পছন্দ করে, আর মশকির মুখোপাঙ্গগুলো একটু সরু সুচালু, যে কারণে তার রক্ত শোষণ করতে সুবিধা হয়। আর মশা এই করে, মশার মুখোপাঙ্গগুলো একটু মোটা হয় এবং মশা তোমার গাছের পাতার রস, ফুলের পাতা, মধু ইত্যাদি গ্রহণ। মুখোপাঙ্গ প্রসঙ্গ যখনই আসছে আমি একটুখানি মুখোপাঙ্গ এঁকে দিচ্ছি, দেখো মশকির মুখোপাঙ্গের ফোরসেপের মতো একটা উপাঙ্গ থাকে, যেটা দিয়ে কি করে তোমার আমাদের শরীরের চামড়াটাকে চিমটার সাহায্যে উঠাই দেয়। আরেকটা উপাঙ্গ থাকে
6টা করে, কিন্তু তোমরা বলবো যে ম্যাডাম এটা তো 4 কোরের মতো মনে হচ্ছে। অর্থাৎ সে যখন প্লাজমোডিয়াম দ্বারা আক্রান্ত হচ্ছে তখন তার এটা একটু গঠনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। স্পোরোজয়েডটা মাকড় আকৃতি, অর্থাৎ ওর দুই প্রান্ত সরু, মাঝখানে চওড়া। মাকড় শব্দটা আসছে জালের সুতাপ্রাণীর যে রিডিটা থাকে সেটাকে বলা হয় মাকড়, সেখান থেকে এই মাকড় আকৃতি শব্দটা আসছে। সেটা অনেকটা ডিজাইনের এবং স্পিন্ডল শেপ। আবার অনেকে কাস্তের মতো বলে, খড়গাকে ঘাসতে রেখে যে কাঁচি তার মাঝখানে মোটা, দুই প্রান্ত সরু, এই মাকড় আকৃতি। মাকড় আকৃতির স্পোরোজয়েড, স্পোরোজয়েডটা কি করছে, যকৃৎ কোষে প্রবেশ করছে। কখন? মানুষের রক্তের মাধ্যমে চলে আসছে সোজা যকৃতে, মশকির লালার মাধ্যমে মানুষের শরীরে যাচ্ছে, সেখান থেকে রক্তের মাধ্যমে যকৃতে, যকৃৎ কোষে। যকৃৎ কোষে প্রবেশের পর খাবার গ্রহণ করে সে কি করছে, গোল হচ্ছে। গোল হওয়ার পর তার নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। যকৃৎ কোষে প্রবেশের পর খাদ্য গ্রহণ করে গোল হচ্ছে, গোল হওয়ার পর ওর নাম হচ্ছে ক্রিপ্টোজয়েড। তার বানানগুলো হবে না উচ্চারণ শুদ্ধ হলে, ক্রিপ্টোজয়েড। আচ্ছা, ক্রিপ্টোজয়েড কি করছে, আরো খাবার গ্রহণ করে আরো বড় হচ্ছে, তখন ওর নিউক্লিয়াস খণ্ডগুলোর মধ্যে ভাঙন আসতেছে, তখন ওর নাম হচ্ছে সাইজন। সাইজনের পরের ধাপে কি করছে, নিউক্লিয়াস খণ্ডগুলোর চারিপাশে সাইটোপ্লাজম দিয়ে আবদ্ধ হচ্ছে, তখন ওর নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। সাইটোপ্লাজম খণ্ডগুলো নিউক্লিয়াস খণ্ডগুলোর চারিপাশে সাইটোপ্লাজম দিয়ে আবদ্ধ হয়, তখন ওর নাম হচ্ছে ক্রিপ্টোমেরোজয়েড। আর এই যে যকৃৎ কোষে কিন্তু নিউক্লিয়াস আছে, যকৃতের নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এখানে কি এক সাইডে সরে আসতেছে, যকৃতের নিউক্লিয়াস এটা। এরপরে দেখো ক্রিপ্টোজয়েড না ক্রিপ্টোমেরোজয়েড গুলো কি করছে, ওর প্লাজমোডিয়ামের যে প্রাচীর আছে তার প্রাচীরটা ছিঁড়ে যকৃৎ কোষে চলে আসতেছে, যকৃতের সাইটোপ্লাজম। যকৃতের সাইটোপ্লাজম প্রাচীর ছিঁড়ে, প্লাজমা প্রাচীর ছিঁড়ে চলে আসতেছে যকৃতের সাইনোসয়েড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে ম্যাডাম সাইনোসয়েড কি? সাইনোসয়েড, সাইনোসয়েড এটা একটা প্রশ্ন আসতে পারে। সাইনোসয়েড কি? সাইনোসয়েড হচ্ছে দুটা যকৃৎ কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় সাইনোসয়েড। দুটা যকৃৎ কোষের মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় সাইনোসয়েড। তাহলে কি হচ্ছে, ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃৎ কোষের প্রাচীর ছিঁড়ে যকৃতের সাইনোসয়েডে চলে আসছে। এত পর্যন্ত হচ্ছে আমাদের প্রি এরিথ্রোসাইটিক সাইটোপ্লাজম। তাহলে প্রি এরিথ্রোসাইটিক সাইটোপ্লাজমে আমরা কয়টা ধাপ পাইলাম? 5টা ধাপ। আবার দেখি, দেখো প্রথমে স্পোরোজয়েড প্রবেশ করলো যকৃৎ কোষে, 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ প্রবেশ করে খাবার গ্রহণ করে গোল হলো, 2 নম্বর ক্রিপ্টোজয়েড। 3 নম্বর ধাপ কি হলো, তার নিউক্লিয়াসের ভাঙন হলো, সে আরো বড় হলো। 3 নম্বর ধাপ সাইজন হলো তার নাম। পরবর্তী ধাপ তার চারিপাশে সাইটোপ্লাজম দিয়ে আবদ্ধ হলো, তখন তার নাম হলো ক্রিপ্টোমেরোজয়েড ধাপ। 4 নম্বর 5 নম্বর ধাপে কি করছে, ক্রিপ্টোমেরোজয়েড গুলো যকৃতের প্রাচীর ভেদ করে, যকৃৎ কোষের প্রাচীর ভেদ করে যকৃতের সাইনোসয়েডে চলে আসছে। এটা হচ্ছে 5 নম্বর ধাপ। 5টা পেলাম প্রি এরিথ্রোসাইটিক সাইটোপ্লাজম। এরপরে আমরা চলে যাচ্ছি এক্সো এরিথ্রোসাইটিক সাইটোপ্লাজম। এক্সো এরিথ্রোসাইটিক সাইটোপ্লাজমে দেখো ক্রিপ্টোমেরোজয়েড গুলো নতুন যকৃৎ কোষকে আক্রমণ করছে। নতুন যকৃৎ কোষকে আক্রমণ করার ফলে কি করছে, সে খাবার গ্রহণ করে আরো বড় হচ্ছে। এক্সো এরিথ্রোসাইটিকের প্রথম ধাপ, 1 নম্বর ধাপ। এরপর 2 নম্বর ধাপে কি করছে, তার নিউক্লিয়াসের ভাঙন হচ্ছে। নিউক্লিয়াসের ভাঙন দশাকে বলা হচ্ছে সাইজন দশা, 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে তার নিউক্লিয়াস খণ্ডগুলোর চারিপাশে সাইটোপ্লাজম দিয়ে আবদ্ধ হচ্ছে। সাইটোপ্লাজম দিয়ে আবদ্ধ হওয়ার ফলে ওর নাম হচ্ছে মেটাক্রিপ্টোজয়েড।
চলে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এই হেপাটিক সাইটোগনিক দশার মধ্যে প্রি এরিথ্রোসাইটিক তো গেল, প্রি এরিথ্রোসাইটে আমরা 5টা ধাপ পাইলাম, আর এক্সো এরিথ্রোসাইটিকে আমরা পাচ্ছি 4টা ধাপ। 1 নম্বর ধাপ নতুন যকৃৎ কোষ আক্রমণ, 2 নম্বর ধাপ সাইজন, 3 নম্বর ধাপ মেটাক্রিপ্টোমেনোজয়েড হওয়া, 4 নম্বর ধাপ হচ্ছে আক্রান্ত যকৃৎ কোষ ভাঙন করে তারা বের হয়ে আসে। তাহলে আমরা প্রি এরিথ্রোসাইটিক সাইটোগনি ও এক্সো এরিথ্রোসাইটিক সাইটোগনি আমরা পেলাম। এরপর আমরা চলে যাচ্ছি দেখো লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়ামের জীবন চক্র অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোগনি। লোহিত রক্তকণিকায় প্লাজমোডিয়ামের জীবন চক্র অর্থাৎ এরিথ্রোসাইটিক সাইটোগনি। লোহিত রক্তকণিকা আকারে গোল। লোহিত রক্তকণিকা, মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই, ব্যাঙের লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস আছে, মানুষের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নাই। এই লোহিত রক্তকণিকা আকারে গোল। ওই যে আমরা বলছিলাম যে যকৃৎ কোষ থেকে, যকৃৎ থেকে যে বের হয়ে আসলো ম্যানোজয়েড, মাইক্রো ম্যানোজয়েড যেগুলো আকারে ছোট, নিউক্লিয়াস বড়, সেই ম্যানোজয়েড কি করছে, এসে খাবার গ্রহণ করে বড় হচ্ছে, গোল আকার হচ্ছে, তার মাঝখানে গহ্বর দেখা যাচ্ছে। সেই এই অবস্থায় জীবাণুটার নাম হচ্ছে ট্রফোজয়েড। এই অবস্থায় জীবাণুটার নাম কি হচ্ছে, ট্রফোজয়েড। তার মানে লোহিত রক্তকণিকার ভিতরে জীবাণুটার প্রথম ধাপের নাম হচ্ছে ট্রফোজয়েড। ট্রফোজয়েড দশায় জীবাণুর আকার হচ্ছে, ট্রফোজয়েড দশায় জীবাণুর আকার হচ্ছে গোল, তার মাঝখানে নিউক্লিয়াস থাকে এবং একটা গহ্বর থাকে। পরবর্তী ধাপে জীবাণু আরো খাবার গ্রহণ করে আরো বড় হচ্ছে এবং তার এই গহ্বরটা বড় হয়ে যাচ্ছে এবং নিউক্লিয়াসটা এক সাইডে সরে যাচ্ছে। তখন এটার নাম হচ্ছে সিগন্যাট রিং দশা। গহ্বরটা বড় হয়ে গেল, নিউক্লিয়াস এক সাইডে সরে গেল, তখন ওর নাম হচ্ছে সিগন্যাট রিং দশা। অর্থাৎ পাথর বসানো রিংয়ের মতো বা আংটির মতো মনে হয়, তাই এর নাম হচ্ছে সিগন্যাট রিং দশা। এর পরবর্তী ধাপে জীবাণুটা আরো খাবার গ্রহণ করে আরো বড় হচ্ছে, এটাকে দেখতে অ্যামিবার মতো মনে হচ্ছে, তখন ওর নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। তখন ওর নাম হচ্ছে অ্যামিবয়েড ট্রফোজয়েড। এই অবস্থায় জীবাণুর দেহ থেকে বিষাক্ত পদার্থ বের হয়, মেটাবলিজমের ফলে ওর দেহ থেকে বিষাক্ত পদার্থ বের হচ্ছে। সেই বিষাক্ত পদার্থটা কিন্তু লোহিত রক্তকণিকার ভিতরে থাকছে, আর তখন এই পদার্থগুলোকে বলা হচ্ছে সাফনাস কণা। সাফনাস কণা, স্পেলিং উচ্চারণ শুদ্ধ, বানান শুদ্ধ, সাফনাস কণা। আচ্ছা, এই অবস্থায় জীবাণুটাকে আমরা বলতেছি অ্যামিবয়েড ট্রফোজয়েড। পরবর্তী ধাপে কি করছে, সে তার ঘনকগুলো গুটাই ফেলতেছে, তখন সে গোল আকার হয়ে যাচ্ছে, গোল আকার হয়ে যাচ্ছে এবং তার মধ্যে তার নিউক্লিয়াস খণ্ডগুলো, নিউক্লিয়াসটা খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে এবং তার ভিতরে আরেকটা বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে, যেটার নাম হচ্ছে ইমোজয়েন। যেটার নাম হচ্ছে কি, ইমোজয়েন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটা বিষাক্ত পদার্থ এই ধাপের মধ্যে, একটা হচ্ছে সাফনাস কণা, আরেকটা হচ্ছে ইমোজয়েন। আচ্ছা, এর পরবর্তী ধাপে কি হচ্ছে, আর এই ধাপটার নাম হচ্ছে সাইজন, যেহেতু নিউক্লিয়াস খণ্ডওয়ালা। আচ্ছা, এরপরে এর পরবর্তী ধাপে কি করছে, নিউক্লিয়াস খণ্ডগুলোর চারপাশে সাইটোপ্লাজম দিয়ে আবৃত হয়ে ফুলের পাপড়ির মতো কোষগুলো
আমাদের আজকের পড়া। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে যখন আবার দেখা হবে তখন আমরা কি বলবো, তোমার মশকির দেহে প্লাজমোডিয়ামের জীবনচক্র, তারপরে করবো যেমন প্লাজমোডিয়াম রোগের লক্ষণ, হ্যাঁ, তারপরে দুটি প্রসবের প্রয়োজনীয়তা ইত্যাদি আরও অনেকগুলো প্রশ্ন ইনশাআল্লাহ